সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, এবার শুরু হতে চলেছে বৈশাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার দ্বিতীয় অধিবেশন। বৈশাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার পরিবেশনায় শুরু হতে চলেছে দেশের গান, দলীয় সঙ্গীত। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ আমার
সঙ্গীতে হয় শ্বাসের ব্যায়াম, দেহের ব্যায়াম নাচে, এই ব্যায়ামই শ্রেষ্ঠ ব্যায়াম হয়তো সবার কাছে। সম্মানিত বিশ্ববিদ্যালয় স্বরূপ শ্রোতা মণ্ডলী, এবার গান নিয়ে মঞ্চে যাচ্ছে পয়সা টাকা তরুণ নাট্য সংস্থার বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী শিশু শিল্পী মাস্টার অনির্বাণ। আমি একটা মিনিট একটু আমাদের এই মঞ্চ এই শহীদ মিনারের পাশে পালসার গাড়ি এখানে লক দিয়ে রেখেছে, এখানে বসার জায়গা হচ্ছে না। এই গাড়িটা হ্যালো, আমি এই শহীদ মিনারের পাশে যে দুটো গাড়ি আছে যারা রেখেছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি গাড়ি দুটো সরিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, আর ওই পিছনে ওইখানে রাস্তার নিচে ওখানে দুটো গাড়ি আছে, আপনারা সবাই নেন, আমাদের বসার সুযোগ করে দেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমি যে জলসাঘরে বেলো আরি সার, আমি যে জল
ছোট্ট সোনামণিকে আমাদের পিবিএস কদমতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বাবু অভিমন্যু সরকার তার গানে সন্তুষ্ট হয়ে তাকে উপহার দিয়েছেন। এর আর্থিক মূল্য কম, 100 টাকা, কিন্তু তার সাথে ভালোবাসা মিশিয়ে দিয়েছে। আমরা আশীর্বাদ করি তুমি অনেক বড় হও, অনেক বড় হও। ঠিক আছে শোনা। আমাদের লিটন ভাই, ও আমাদের আচ্ছা, খুব চেনা মুখ, প্রিয় মুখ আমাদের জনাব লিটন গোলদার, তিনিও সন্তুষ্ট হয়ে তাকে 100 টাকা উপহার দিয়েছেন, সাথে নিশ্চয়ই অনেক দোয়া আশীর্বাদও দিয়েছেন। অনেক বড় হও শোনা, তোমাকে দেখে অতনুর কথা মনে বলে জি বাংলা, অনেক বড় হও। ধন্যবাদ। হ্যালো, আচ্ছা দিতে বলছি সেটা আবার লাইটিং একটু সমস্যা হচ্ছে, মানে জোন লাইট আছে, লাইটে একটু সমস্যা, লাইটের সমস্যা, লাইটের সমস্যা হ্যালো। এই লাইটটা একটু সমস্যা হচ্ছে সামনে দেখতে, তো এটা কি কোনো পরিবর্তন করার সুযোগ আছে? এই লাইটটা গান চলতে থাকুক, কিভাবে পরিবর্তন করা যায় আমরা এটা ব্যবস্থা করছি, আপনারা একটু শান্ত হন। যে ফুলকে ভালোবাসে না সে মানুষকে ভালোবাসে না, আর যে সঙ্গীতকে ভালোবাসে না সে মানুষ খুন করতে দ্বিধা করে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবার গানের গালি সাজিয়ে নিয়ে মঞ্চে যাচ্ছে 200 টাকা তরুণ সংস্থার বর্তমান সময়ের সারা জাগানো আলোড়ন সৃষ্টিকারী সুকণ্ঠী গায়িকা, নায়িকা, নায়িকা গায়িকা, গানের পাখি বাসন্তী সাহা। সবাইকে আমার নমস্কার, মুসলমান ভাইদের আমার লা 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 আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমারই, আর কারো নয়। ও তুমি তো আমারই, আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমারই, আর কারো নয়। তুমি তো আমারই, আর কারো নয়। আকাশের সূর্য
কথা ছাড়া সুর বলা আসে কাছে কার তুমি ছাড়া আমার কে আছে আর ও কথা ছাড়া সুর বলা আসে কাছে কার তুমি ছাড়া আমার কে আছে আর পৃথিবীও আকাশের সূর্য আজ যতদিন তুমি তো আমারই আর কারণ তুমি তো আমারই আর কারণ আকাশের সূর্য আজ যতদিন তুমি তো আমারই আর কারণ তুমি তো আমারই আর কারণ তুমি তো আমারই আর কারণ তুমি তো আমারই আর কারণ। সবাইকে আমার নমস্কার। সঙ্গীতে হয় শ্বাসের ব্যায়াম, দেহের ব্যায়াম নাচে, এই ব্যায়ামই শ্রেষ্ঠ ব্যায়াম হয় গো সবার কাছে। জয় সম্মানিত সুন্দর মন্ডলী, এবার গানের গালি সাজিয়ে দিয়ে মঞ্চে যাচ্ছে ওই সারা তরুণ নাটক অনুষ্ঠান সহ নায়িকা গায়িকা নায়িকা তাদের পাখি বৃষ্টি মেয়ে পপি রানী। হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তোমাতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সেই কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলধরা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ধীর দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ
কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে নমস্কার সবাইকে। আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব এই গ্রিন রুমের সামনে কেউ দাঁড়ানো যাবে না। সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব এখানে কেউ দাঁড়াবে না। হ্যালো হ্যালো নমস্কার সুধী সম্মানিত যাত্রামতী দর্শক শ্রোতা মা ভাই বোন বন্ধু, দূর দূরান্ত থেকে আগত সকল যাত্রামতী দর্শক শ্রোতা মা ভাই বোনদের দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ স্বনামধন্য শান্তির ছায়ানীর সংস্কৃতির ধারক ও বাহক ঐতিহ্যবাহী কদমতলার সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তথা আজকের এই অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে এবং সুদূর সাতক্ষীরা আশাশুনি থেকে আগত মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার পক্ষ থেকে আমি কুমার দেবু আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, সালাম ও শুভেচ্ছা। সম্মানিত সুধী, আপনারা বহু দূর দূরান্ত থেকে আজকের এই আনন্দ মঞ্চে আনন্দ উপভোগ করবার জন্য এসেছেন। আমরা মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থা আপনাদের প্রত্যাশাকে কানায় কানায় পরিপূর্ণ করবার জন্য আপনাদের মাঝে সমাগত হয়েছি। তাই আশা করি নাটক চলাকালীন এবং নাটক শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদের হাত আমাদের দিকে প্রসারিত রাখবেন। সম্মানিত সুধী, শুরু করবো অন্ধকার রজনী যাত্রাপালা। তার আগে যাত্রামতী ভদ্র মহোদয়ের উদ্দেশ্যে দুটি কথা। দয়া করে আমার সাজঘর থেকে মঞ্চে যাওয়ার পথে এবং মঞ্চ থেকে সাজঘরে আসার পথে কেউ কোনো প্রকার ভিড় সৃষ্টি করে শিল্পীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টি করবেন না। সাজঘরের আশেপাশে এসে উকি ঝুঁকি দিয়ে কিংবা সাজঘরের ভিতরে এসে ভিড় সৃষ্টি করে চিৎকার চেঁচেমেচি করে বাজে মন্তব্য করে শিল্পীদের মনোসংযোগে বিঘ্ন ঘটাবেন না। সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই মহান আয়োজক কমিটির প্রতি, তাদের এই সুন্দর আয়োজনে আমাদের এই ক্ষুদ্র নাট্য সংস্থাকে অংশগ্রহণ করবার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি মঞ্চের সামনে উপবিষ্ট আজকে অনুষ্ঠানের সুবিদ অতিথিবৃন্দদেরকে, যাদের পদচারণায় আজকে অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়ে উঠেছে। সর্বোপরি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার ভগবান স্বরূপ মঞ্চের সামনে উপবিষ্ট আমার দর্শক শ্রোতা মা ভাই বোনদের প্রতি। সম্মানিত সুধী, নাটক সমাজের দর্পণ। Drama is the mirror of the society. It's the representation and reflection of the society by the action actress through the theatre. বাস্তব জীবনের প্রতিচ্ছবি অত্যন্ত সুন্দরভাবে মঞ্চস্থ করাই সমস্ত শিল্পী কলাকুশলীদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আজকের নিবেদন। মোরা একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যা নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আসলে আমরা সবাই মিলে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে মানব জাতির শ্রেষ্ঠ ধর্ম মানব ধর্মকে অবলম্বন করে কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে বাংলার চিরাচরিত ঐতিহ্য, বাংলার কৃষ্টি কালচার, বাংলার সংস্কৃতি ধারক ও বাহক এই যাত্রাপালাকে এগিয়ে নিয়ে যাই সফলতার শীর্ষে। অশ্লীলতা নামক বর্বরতা থেকে ছিনিয়ে এনে তাকে ফিরিয়ে দিই তার সেই চিরচেনার রূপ, যা মানুষকে আজও কাঁদায়, আজও হাসায়, আজও মানুষকে আকৃষ্ট করে। চলুন উপভোগ করুন আমাদের অন্তরজনীর নিবেদন। ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু রঞ্জন দেবনাথ বিরচিত, এপার বাংলার সবিজ্ঞ স্বনাম ধর্মনাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত বাংলাদেশের সারা জাগানো অভিনেতা ভদ্রকান্ত সর্দার, শক্তিমান সুদর্শন অভিনেতা প্রণব সরকার এবং যাত্রা জগতের আলোড়ন সৃষ্টিকার অভিনেত্রী মুক্তি রানী চক্রবর্তী অভিনীত আমাদের
রক্তরাজনীর নিবেদন সাত পাকে বাধা। হ্যাঁ, সম্মানিত সুধী, যার শ্রেষ্ঠ অংশে অভিনয় করেছে বর্তমান সময়ের সুপারস্টার গায়ক নায়ক কুমার দেবু। সঙ্গে আছে বর্তমান প্রজন্মের সারা জাগানো দুষ্ট মিষ্টি গায়িকা নায়িকা বাসন্তী সাহা, উদীয়মান সুপারস্টার মঙ্গল কুমার এবং মিষ্টি মেয়ে পপি রানী, দক্ষিণবঙ্গের দুর্ধর্ষ খলনায়ক ভিলেন অফ টাইগার বাসুদেব বিশ্বাস এবং জ্বালাময়ী রূপালী রানী। আর এক উদীয়মান দুর্ধর্ষ খলনায়ক ড্রাগন চিরঞ্জিত মিস্ত্রি, শক্তিমান অভিনেতা বাবুলাল মন্ডল, গোপাল বৈরাগী, সুকণ্ঠ গায়ক ভোলানাথ বিশ্বাস, শিশু শিল্পী মাস্টার অনির্বাণ এবং কিং পদমটি কৌতুক সম্রাট সঞ্জয় রায় এবং কুমার অনিমেষ। শারক বাবু সঞ্জয় সরকার, যন্ত্র সঙ্গীতে মিস্টার বাঁধন এবং আনন্দ মোহন, সাজসজ্জায় কুমারেশ কুমার, দল স্বত্বাধিকারী বাবু তন্ময় সরকার, সার্বিক ব্যবস্থাপনায় কামনাশিস মন্ডল। সাউন্ডে আছে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী সুপ্রসিদ্ধ ভাই সাউন্ড অ্যান্ড ডেকোরেটর। চলেন উপভোগ করুন রক্তরাজনীর নিবেদন। ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবুরাম দেবনাথ বিরচিত, এপার বাংলার সবিত্র সনাম ধন্যনাট্য পরিচালক সুপারস্টার গায়ক নায়ক কুমার দেব পরিচালিত এবং অভিনীত ঐশ্বরাঙ্গা তরুণ নাট্য সংস্থার এবছরের সারা জাগানো ব্যয়বহুল ঘাত প্রতিঘাত সংঘাত ভরপুর একজন হৃদয় বিদারক অশ্রু সজল বাস্তবধর্মী সামাজিক যাত্রাপালা সাত পাকে বাধা। দেখে যান আমাদের রক্তরাজনীর নিবেদন সাত পাকে বাধা, সাত পাকে বাধা। হ্যাঁ ভাই, এত করে মানা করলাম, কিছুতেই শুনলে না। বলে না মিস্টার, তুই আমাকে বাধা দিস নে। বাবা বিশ্বনাথ যখন আমাকে টেনেছেন, তখন যেতে আমাকে হবে। তা তো বুঝলাম, কিন্তু তোমার ব্যবস্থা কিছু করে গেলেন। আমার আবার ব্যবস্থা কিসের? পেটটাই তো সার, এক বেলায় এক মুঠো ভাতে ভাত হলেই হলো নাকি বলো ভাই? বিধবা মানুষের না দিদি, তোমার সঙ্গে আমি একমত হতে পারছি না। ভগবান না করো, আজ যদি তুমি 2 মাস বিছানায় পড়ে থাকো। না না, অলোক আমার তেমন ভাইজি নয়। মেয়ে জামাই দুজনেই আমাকে খুব শ্রদ্ধা করে, ভক্তি করে। শ্রদ্ধা করে? শ্রদ্ধা নয় দিদি, শ্রদ্ধা নয়, বলো ভয় করে। না না, ভয় করবে কেন? আছে তুমি সম্পত্তির ভাব চাই বলছো। হ্যাঁ। আচ্ছা দিদি, তোমার না হয় টাকা পয়সার কোনো দরকার নেই, কিন্তু তোমার মেয়ে জামাইয়ের অবতোষ। তোমার জামাই মুখের ভালো চাকরি করে বুঝলাম, কিন্তু বিপদ আপদের কথা তো বলা যায় না দিদি। আচ্ছা, বছরে 2 লাখ টাকা জমিদারি রায়, আর তুমি কিছুই পাবে না। কিন্তু ভালো তো। এই বলি কি দিদি, রওনা হওয়ার আগেই চেপে ধরো, বরং আগে আশেপাশে 200 টাকা দিতে হবে। আরে জামাই হাত খরচ করতে পারে, আর তুমি কি এতই ফেললা? তা তো নাই বুঝলাম ভাই, কিন্তু দাদা তুমি ঠিকই বলেছ। দাদা তো নয়, মায়ের পেটের 70। তাই তো বলছি দিদি, যাবার আগেই চেপে ধরো। যাচ্ছি আমি এখনই বলবো দাদাকে, তার মেয়ে জামাইয়ের হাত তোলা হয়ে আমাকে থাকতে হবে। কেন, আমি কি বানের জলে ভেসে এসেছি? তাই
জয় বাবা তারকনাথ, মুখ রেখো বাবা, একটা গন্ডগোল যেন বেঁধে যায় ঠাকুর। উইল করে মেয়েকে দিলে যে সম্পত্তির অধিকার, জামাইকে দিলে হাত খরচের মোটা বরাদ্দ। আমি মমতা সরকার আজকে 20 বছর ধরে চাকরি করছি, আমার কপালে অস্ত্রম্ভা। এই যে ভবতোষ, আমার বোধহয় গাড়ির সময় হয়ে গেল। কি করতে বাবু? তুমি ওদের দিকে একটু লক্ষ্য রেখো, ওরা দুজনের ছেলে মানুষ, সাংসারিক অভিজ্ঞতা ওদের কারো নেই। যেমন অলকা তেমনি সমরেশ। শেষে আমি জানি না করতে বাবু, তবে আপনার কোনো চিন্তা নেই, আমি তো রই না। হ্যাঁ, তোমার ভরসা তোমার বড় ভরসা, সে আমি জানি ভবতোষ, তাই তো আমি নিশ্চিন্তে মনে যেতে পারছি। বুঝলে না, ওরাই সব কাজকর্ম করবে, তুমি শুধু পিছনে থাকবে। আচ্ছা, আপনার আদেশ আমার মনে থাকবে কত? অনেক অবশ্য জমিদারি কাজকর্ম কিছু কিছু বোঝে, কিন্তু সমরেশ এ ব্যাপারে একেবারে অনভিজ্ঞ। তোমার সহায়তা পেলে ওরা দুজনে একটু উপকৃত হবে। আচ্ছা, ওই লাহাবাবুর সঙ্গে যে মামলাটা চলছে, সব আমি সমরেশকে বুঝিয়ে বলেছি, ওরা যদি শর্ত সাপেক্ষে মকদ্দমা তুলে নিতে চায় তোমরা আপত্তি করবে না। মামলা মকদ্দমা চালাতে গেলে অভিজ্ঞ লোকের দরকার কাজে। আচ্ছা, উইল কি অলকা মান্ডারেই করে গেলে? হ্যাঁ, তবে সমরেশকে আমি গার্জিয়ান হিসাবে রেখেছি। ভালোই করেছে। আজকালকার ছেলেকে তোর বিশ্বাস নেই, সম্পত্তি হাতে পেলে দুদিন এই মদ ভান খেয়ে উড়িয়ে দেবে। সমরেশ তেমন প্রকৃতি ছেলে নয়, সমরেশ ইউনিভার্সিটির উজ্জ্বল রত্ন। তাই তো দরিদ্র জেনেও আমি ওর হাতে আমার একমাত্র কন্যাকে সম্প্রদান করেছি। আজকে সে কথা 100 বার সত্যি কথা বাবু, না সমরস বাবুর মতো ছেলেই হয় না। শুধু একটাই অভাব, ওর কোনো আত্মীয় স্বজন নেই। অবশ্য আত্মীয় স্বজন থাকলে চট করে কেউ ঘর জামাই থাকতে চায় না। সে কথা ঠিক কথা বাবু, গাড়ি এনেছি। এনেছিস? তাহলে ভবতোষ, আমার তো আর দেরি করা চলে না। যা যা বলে গেলে আমি সব খেয়াল রেখো। ভৈরব, বড় কথা, সমরেশ আবার গেল কোথায়? ডাক না। আরে সময় তো আর বেশি নেই। জামাইবাবু স্টেশনে টিকিট কেটে গেছে। ভালোই হয়েছে, তাহলে টিকিটের ঝামেলাটা আর করতে হবে না। কিন্তু ওয়ালোকা আবার কোথায় গেল? না, ওদের যদি একটু কাণ্ডজ্ঞান থাকে, জানে বাবা আজই চলে যাবে। একটা কথা বলবো কথা। আরে বল না, কি বলবি? ও, 2-4 দিনের ছুটি চাই, তাই তো? আগে না, তবে আমি যাবো কোথায়? তবে কি করবি? আমি আপনার সঙ্গে কাশি যাবো কথা। বলিস কি হতভাগা, তুই যাবি কাশী? জন্মস্থানের পর ওই ঘরের বাইরে হয়ে তার দক্ষিণ পশ্চিম দেখলাম না, কোনো বলদের মতো সারা জীবন শুধু এই খালি টানলাম। আপনার দয়া যদি তীর্থ ধর্মটা হয়ে যায় তাই। না অবতোষ, অসম্ভব ছাড়। কথা বাবু, দেখ, আমি থাকবো না বাড়িতে, তুই যদি চলে যাস আমার দাদু ভাইকে দেখবে কে? ওকে নিয়ে অলকার দুর্ভোগের একশেষ হবে। কিন্তু কথা বাবু, আরে যেতে চাস পরে যাস, আমার দাদু ভাই একটু বড় সড়ো হয়ে উঠুক তখন যাস। নাকি বলো বাবা? তোস আগে যাবো ঠিক কথা বাবু, তাকে বলি। আমার জিনিসপত্র সব গুছিয়ে দিয়েছি। ভালোই করেছিস। যা তো ভৈরব, মালপত্রগুলো সব গাড়িতে তুলে দিয়ে আয়। আমি এক্ষুনি যাচ্ছি। আর শোন শোন, বলছিলাম একা যদি না পারিস কারণ রহিমকে একটু ডেকে নিস। কাউকে দিতে হবে না, আমি একাই পারবো, আমি একাই। আচ্ছা মা, কি কি জিনিস দিয়েছিস? 2টি আটখানা, 4টা পাঞ্জাবি, 8 দর্জন গেঞ্জি, 2খানা রেফার, 2খানা শাল, লেপ, তসর, জলের কুচো আর কিছু বাসনপত্র। এত সব কিছু দিতে গেলি কেন? ইয়ার আমি কি বেশর কথা বাবু, উপর তো দরকার। দরকারি তো নিশ্চয়, কিন্তু আমি তো ওখান থেকে কিনে নিতে পারতাম। কিন্তু বাবা, ওগুলো যে আমি নিজের হাতে তৈরি করেছি। পাছে আমার কথা তুমি ভুলে যাও, সেই জন্য বালিশের ওরে আমার নাম আমি লিখে দিয়েছি। অলকা, আমি জানি বাবা, দিন অন্তে তোমার একটিবার আমার কথা মনে পড়বে। তাই যখন এই জিনিসপত্রগুলোর উপর তোমার নজর পড়বে, তখন ওরে তোদের ভুলে গেলে আমি কি নিয়ে বাঁচবো বল?
মাত্র 1 বছর বয়স, তখন তখন তোর মা মারা গেল। বন্ধু বান্ধবরা আবার আমাকে দ্বিতীয়বার বিয়ে করতে বলে, শুধু তোর মুখে দেখেছে আমি দ্বিতীয়বার বিবাহ করব না। পাছে পাছে তোর বিমাতা এসে তোকে কষ্ট দেয়, তাই তাই যদি, তাহলে আমাকে ছেড়ে তুমি কাশি চলে যাচ্ছ কেন? নাকি আমরা তোমাকে দুঃখ কষ্ট দিচ্ছি? এই কথাটা তুমি ঠিক বলছো মা। এই বয়সে অনেকে বিয়ে শাদী করে সংসার ধর্ম করছে, আর কর্তা বাবু আপনি বলুন ভগবান, এটা কি কাশি যাওয়ার বয়স? কি দরকার এই সন্ন্যাসী হয়ে? পাগলি বেটি আমার। এই তোকে কে বলেছে আমি সন্ন্যাসী হতে যাচ্ছি? এই শাস্ত্রে তো আছে 50 ঊর্ধ্বে বনং ব্রজেত। আমার বয়স এই 52, কাজেই তুমি বুড়ো হয়ে গেছো না? আরে হয়েছি বই কি, আমি এখন দাদু হয়েছি। আমার যখন নাতি হয়েছে আমি যে এখন দাদু। আচ্ছা, আমার দাদু ভাই কোথায় গেল? খেলতে গেছে বুঝি? না বাবা, ওর সঙ্গে স্টেশনে গেছে। কি যে দুষ্ট হয়েছে। আর ছেলেবেলায় একটু একটু দুষ্টুমি করা ভালো, বড় হলে দেখবি একেবারে শান্ত হয়ে গেছে। তাহলে বাবা তো আগে কর্তা বাবু। আর তো দেরি করা উচিত নয়। হ্যাঁ ঠিক আছে, আর যা যা বলে গেলাম তোর খেয়াল রাখিস। হ্যাঁ আমার মনে থাকবে কর্তা বাবু। গাড়ি ফের করে খেতে আমার মুশকিল হয়ে যাবে কর্তা বাবু। মা, ভালোভাবে থাকিস। আমার আমার দাদু ভাইয়ের দিকে লক্ষ্য রাখিস। সময় মতো খাওয়া দাওয়া করিস কিন্তু। কি আর বলবো, দুর্গা 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 দুর্গা। তুমি তো চলে যাচ্ছ, আমার ব্যবস্থা কি করে গেলে শুনি? তুই একলা মানুষ, তোর জন্য আমার আলাদা কি ব্যবস্থা করে যাব? বেশ বলেছ, একা বলে আমার আর খাওয়া পড়ার কোনো চিন্তা নেই, তাই তো? কেন? অলকা রইল, সমরেশ আছে। তুমি তো জম্মের মতো চলে যাচ্ছ। এবার ভাইজি আর ভাইজি জামাই যদি আমাকে ঘাট ধরে পথে নামিয়ে দেয়, আমি কি পথে দাঁড়িয়ে ভিক্ষে করব? নিতাম। পিসিমা, আমি তোমাকে দাঁড়িয়ে দেব? আমার বাপের স্পষ্ট কথা, তাই তোমরা রাজি করো আর অসন্তুষ্টই হও। নিজের ছেলেকেই বিশ্বাস নেই, আর তো তুমি তো ভাইজি। না, যাবার আগে আমার একটা পাকাপাকি বন্দোবস্ত করে দিয়ে যেতে হবে তোমাকে। মেজমের হাত তোলা হয়ে আমি থাকতে পারবো না। হ্যাঁ কর্তা বাবু, এই কথাটার মধ্যে কিন্তু যুক্তি আছে। মনে করুন আপনার অবর্তমানে যদি নিজের পেটের মেয়েই বলে ভাত দেয় না, আর এত কোথায় ভাইজি? তোদের সময় পেলি না, রওনা দেওয়ার মুখে এলে তুই ঝামেলা করতে। কি বললে? আমি ঝামেলা করছি? তোমার আক্কেল নেই নাকি আমি পানির জলে ভেসে এসেছি? নিতাই। মেয়ের নামে লিখে দিলে তুমি জমিদারি, জামাই পাবে হাত খরচ বাবদ মাসে মাসে 200 করে টাকা, আর আমার নামে কানা করিও চুক্তি না। নাকি আমি তোমার মায়ের পেটের বোন নই? আমি বিধবা মানুষ, আমাকে যারা ঠকাবার চেষ্টা করবে তারা কখনো সুখে থাকতে পারবে না, মাথা নাশ করবে। বাবা, বাবা, পড়বে পড়বে পড়বে। আমার বুকটাকে তুমি যেমন জ্বালিয়ে পুড়িয়ে যাচ্ছ, তেমনি তোমারও আল্লাহ মেয়ের বুকটা অমনি ভাবে জ্বলবে। খেলা তুই বন্ধ করবি। হে মা কালী, হে মা দুর্গে, হে মা উলাই চণ্ডী, আমি যদি বামুনের বেটি হয়ে থাকি, তাহলে আমার মুখের কথা বলবে বলবে বলবে। সর্বনাশী, শয়তানি, বিষধারী। বাবা, এ তুমি আমাকে কিসের মধ্যে রেখে যাচ্ছ বাবা? অষ্টপ্রহর কানের কাছে আমাকে দিন রাত অভিশাপ দেবে। কাঁদবে কাঁদবে। বাবা, তার চেয়ে উল্টোই বদল করো বাবা। আমার চাই না। আমার সিদ্ধান্ত বদল হবে না। ও যদি কোনো রকম ঝামেলা করতে চায় তাহলে ঘাড় ধরে ওকে বাড়ি থেকে বের করে দেবে। ভাই সময় হয়ে গেছে কর্তা বাবু। আপনি যান বাবু, আপনার ট্রেনের সময় হয়ে গেছে, আপনি যান।
কথা আছে। হ্যাঁ, তুমি একটু নিস্তারকে বুঝিয়ে সুঝিয়ে বলো। আর দেখো, টাকা পয়সা লাগলে ওকে কিছু কিছু দিস। বাবা সপ্তাহে কিন্তু তুমি একখানা করে চিঠি দেবে, নইলে আমি কিন্তু সোজা কাশি গিয়ে হাজির হবো। হ্যাঁ ঠিক আছে মা, তাই দেবো তাই দেবো। এখন চল, আমাকে গাড়িতে তুলে দিয়ে আসবি, চল। বেশ চলো। দুর্গা, দুর্গা। নিস্তার দিদিকে খেপিয়ে দিয়েছি। আগুন চলল বলে কাশি থেকে যদি 1 মাসের মধ্যে হিড় করে কেন জানে আমার নামই ভবতোষ সরকার নয়। प्रभु जी मेरे जीवन যত জায়গা प्रभु जी मेरे জীবন যত জায়গা সুন্দর গিরিধারী দরস দেখাও মেরে জীবন যত জাগাও প্রভুজি মেরে জীবন যত জাগাও। आशा निराशा माया तुम्हारी भूल रही जिसमें गिरधारी आशा निराशा माया तुम्हारी भूल रही जिसमें गिरधारी विरोधी करी तुम प्रभु तुम दीप जलाओ जीवन যত জাগাও প্রভুজি জীবন যত জাগাও প্রভুজি রাজা বাবু জয় হোক। এই নিন ঠাকুর মশাই, মাঝে মাঝে এসে গান শুনিয়ে যাবেন। আপনি তাহলে এখানে থাকবেন হুজুর? হ্যাঁ, বাবা মারা গেলেন, কাজে কলকাতায় থাকলে বিচারের সম্পত্তি দেখাশোনা করবে কে, তাই মনস্থ করেছি এখানেই থাকবো। খুব ভালো হবে হুজুর, খুব ভালো হবে। আচ্ছা আমি এখন আসুন। খবর পেলাম গৌবাপ্তা ভবতোষ সরকার লোকজন নিয়ে সর্বনাশের ধান কাটতে আসছে। আপনি আমার হুকুম দিন মালিক, সর্বনাশী জলের মাঝে তুমি তাকে লঞ্চে ফেলে দেন। খুনোখুনি করেন। খুনোখুনি করতে আমরাও তো চাইছিলাম না, জমি চাষ করেছি আমরা, আদালতে মামলা চলছে, তাহলে ওরা ধান কাটতে হবে কেন? ওরা লাঠির লড় দেখাবে আর আমরা চুপ করে বসে থাকবো? হিন্দু বিপিন না হুজুর, না
করার সাধ্য নেই আমার গায়ে কাটার আচরণ দিতে পারে। বেশ, তুমি যাও, আমাকে একটু ভাবতে সময় দাও। কিন্তু হুজুর না, বিভিন্ন কোনো কিন্তু নয়। আমাকে একটু ভাবতে সময় দাও। আমি এক দুর্গা শঙ্কর বাবুর সঙ্গে আলাপ করে নিতে চাই। ওরা যে লাঠির মাত্র ফয়সালা করতে যায়, তাহলে হুকুম তুমি নিশ্চয়ই পাবে। বেশ, আপনার আদেশ আমি মেনে নিলাম। তবে রায় মশাইকে বিশ্বাস করলে আপনি ঠকিবেন হুজুর। বিপিন! ওদের মুখে মিষ্টি কথা অন্তরে করি কথাবার্তা বলতে চান বলুন। তবে লাঠির মাধ্যমে যাদের ফয়সালা করতে যাবে তাহলে আমি ওদের এমনি ভাবে ছেড়ে দেবো না। বিপিন! এই মিষ্টি কথা অন্তরে করি আপনার ভিপদের সবকিছু খাবে আবার লুটপাট করবে। ওই সর্বনাশী চরের বাসে আমি লাশে লাশে বয়ে দেবো। বিপিন! শয়তানের বুকের পাঁজর আমি ভেঙে খান করে দেবো আর ওদের বুঝিয়ে দেবো বিভিন্ন গাড়িগুলো হলেও জ্যান্ত বাঘ বাঘের যাও, বেরিয়ে যাও। না, দুর্গা শঙ্কর রায়ের মোদি গদি কিছু বলা যাচ্ছে না। আদালতে মামলা চলছে আর ওরা এলেন জোর করে জমি খাউন করতে। নমস্কার, নমস্কার। আসুন, আসুন, কি সৌভাগ্য আমার, বসুন। থাকিলে বসবো না, এই বেশ আছি হুজুর। তারপর কি মনে করে বলুন। এলাম একটু রাজ দর্শন করতে। হ্যাঁ, তা যা বলেছেন নরেন্দা, আমাদের মতো গরিবের ভাগে রাজরা দর্শন তো বড় একটা হয় না, তাই আমরা ভাবলাম। ভালোই করেছেন, ভালোই করেছেন। আপনারা আসবেন মাঝে মাঝে। নিশ্চয়ই আসবো হুজুর, নিশ্চয়ই আসবো। কথা কি জানেন? হ্যাঁ, বলুন। শহরে বাস করে মনটা শহরমুখী হয়ে গেছে। গ্রাম্য নির্জনতা অসহ্য লাগে। আপনারা পাঁচজন এলে কথাবার্তা বলে সময়টা কেটে যায়, এই আর কি। হুজুর, হুজুর, একটা খবর শুনেছেন হুজুর? কি বলুন তো? আপনাদের বড় শত্রু লেজ গুটিয়ে পালিয়ে গেল। না পালিয়ে উপায় আছে নাকি? একই বুড়ো জমিদার সতী প্রসাদ লাহা, আছে বাগা ব্যারিস্টার দেবী প্রসাদ লাহা, এর সঙ্গে মামদবাজি চলবে। ঠিক ঠিক কথাই বলেছ পরেশ। এ হচ্ছে বাঘের বাচ্চা বাঘ। ওই ডিসিশনটায় কিন্তু আমার আপত্তি আছে নরেন বাবু। কি হুজুর? বলছি বাঘ হতে আমার আপত্তি আছে, কারণ বাঘ যত শক্তিমানই হোক না কেন, আপনার অল সে পশু প্রকারান্তরে আপনি আমাকে জানোয়ার বলছেন। ভগবানের দিব্য হুজুর, আমি অতটা ভেবে বলিনি হুজুর। এক কথা, এতক্ষণ আপনার কার কথা বলছিলেন? কে পালিয়েছে? কি আবার ওই আপনাদের ওই পরম শত্রু দুর্গা শঙ্কররা। আপনার পিতাটাকে কি কম বকিয়েছে হুজুর? সর্বনাশী স্বরের জমিটা নিয়ে এমন ভোট পাকিয়ে তুললে আপনার বাবা জেল ফাঁসি হয়ে যায় আর কি শালা ঘোড়েল। এই বাবা! দুর্গা শঙ্কর বাবু এই অঞ্চলের সম্মানীয় ব্যক্তি, আশা করি তার সম্বন্ধে আমার সামনে কটূক্তি করবেন না। হুজুর, আপনার বাবাকে হতে পারেন তিনি আমাদের শত্রু, তিনি সম্মানী ব্যক্তি, কথাটা মনে রাখলে আমি খুশি হব। তা তো বটে হুজুর, তবে কি না দুর্গা রায় কোথায় গেছেন বললেন? আগে বাবু সন্ন্যাসী হয়ে গেছে। সন্ন্যাস হয়ে গেছেন। হুজুর বললেন না, হুজুর বললেন না, পার্বণীতেরা যেমন বৃদ্ধ বয়সে ধর্মে কর্মে মন দেয়, কেউ তাই আর কি হুজুর। এই বাবা! 10 ঘন্টা ঘুঘু খেয়ে বিড়াল হলো তপস্বী। হুজুর, এই অঞ্চলের মানুষকে যা ঠকিয়েছে, কত বিধবাকে যে ঘরছাড়া করেছে, তার কোনো হিসাব নেই বাবু। তাই আমার মনে হয় বুড়ো বয়সে পাপ স্খলন করতে কাশিবাসী হলেন। দুর্গা শঙ্কর রায় কাশি থেকে গেছে কি বলছেন হুজুর? গেছে কি বলছেন? মেয়ে জামাই ঘাট ধরে বাড়ি থেকে বার করে দিয়েছে। দেবে না, দেবে না। সম্পত্তি যখন মেয়ের নামে লিখে দিলে তখনই জানি দুর্গাটার কপালে বা ভাঙলো। দুর্গা শঙ্কর বাবু মেয়ে জামাইয়ের নামে সম্পত্তি লিখে দিয়েছেন। না না হুজুর, না, জামাইয়ের নামে নয়, দিয়ে গেছে সবাই মেয়ের নাম। আমার কাছে একটা নির্ভর। কিন্তু আমি তো শুনেছিলাম সেটাকে ডবল এম এ। কি বললেন হুজুর? Double MA? হ্যাঁ। শুনছি হুজুর বলছে ছেলেটা নাকি ডাবল এমএ। হুজুর নামেই এমএ, আসলে ছেলেটা একটা কম ঢাল মানে করে ভদ্রলোকের ছেলে বাচ্চা ওইটাকে। নমস্কার, নমস্কার। আপনি কি দেবপ্রসাদ লাহা? হ্যাঁ,
কিন্তু ভাই আপনাকে তুমি চিনতে পারলাম না। সমরেশ, শুধু সমরেশ বাবাজি, আমার দুর্গা শঙ্করদের খরচা ভাই। কি আশ্চর্য, আপনি সমরেশ বাবু? বসুন ভাই বসুন। আমি কিন্তু কল্পনাই করতে পারি আপনি আমাদের এখানে আসবেন। কি হলো ভাই, দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। আপনি আমাকে তুমি বলবেন, কারণ আমি ঘর জামাই হুজুর, বলছিলাম কি ঘর জামাইয়ের সঙ্গে আপনি আর কি করার কোন মানে হয়? সমরেশ বাবাজি, বিদ্যায় বুদ্ধিতে বংশ মর্যাদায়। না দেবেন, ওরা ঠিকই বলেছে। আমি আপনার চেয়ে শুধু বয়সে ছোট নই, গ্রাম সম্পর্কে আপনি আমার সালা, আমি সম্বন্ধী। তাই ভালো সুরেশ, তোমার সামনে আপনি কি করে কথা বলার কোনো মানে হয় না। কিন্তু ভাই তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। না দেবিদা, এই আমি বেশ আছি। আপনার সামনে চেয়ারে বসতে হলে বুকের পাটা থাকা চাই হুজুর। আপনি হচ্ছে সাহেব মানুষ, বিলেত ব্যারিস্টার। এই বাবা! আপনারা বড্ড বেশি বাজে বকেন। তারপর সমরেশ, কি মনে করে এসেছো বলো? না মানে আপনার সঙ্গে একটু পরিচিত হতে এলাম আর কি। তাই নাকি? কিন্তু আমার কিন্তু তা মনে হচ্ছে না সমরেশ। নিশ্চয়ই কোনো বৈষয়িক কাজ এসেছে, তাই না? হ্যাঁ নাম দেখো, এখন সমরেশ বাবাজি, আচ্ছা নিজেকে তুমি যতই বুদ্ধিমান মনে করো না কেন, হুজুরের কাছে এখন তুমি দুর্দশার শিশু। হুজুর, হুজুর তোমাকে এক ঘাটে কিনে অন্য ঘাটে বিক্রি করতে পারে। এই বাবা! বাস্তব কথা বলা আপনাদের একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। আশা করি ভবিষ্যতে সাবধান হবে। আগে হুজুরে ক্ষমা করে দেবেন, এই আমরা চুপ করলাম। হ্যাঁ বলো সমরেশ। দেখুন দেবিদা, সর্বনাশী চরের জমিটা সম্পর্কে আমি আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। কিন্তু সমরেশ, তোমাদের সদ ইচ্ছার উপর আমার ঠিক আস্থা নেই। দেবিদা, একটু আগেই খবর পেলাম তোমরা নাকি লাঠিয়াল নিয়ে জমির ধান কাটতে গেছো। লাঠির জন্য যদি কার প্রতিষ্ঠা করতে চাও তাহলে পরিষ্কার করে দাও, আমি চেষ্টা করে দেখি। কিন্তু দেবিদা, আমার খেয়াল আছে, আমার নেই জমি আমি চাষ করেছি, আদালতে মামলা চলছে। যতদিন মামলা মিটবে জমির ধান আমার ঘরে উঠবে। অথচ তোমরা একটা ভুল বোঝাবুঝির জন্য এমনটা হয়ে গেছে দেবিদা। ভুল বুঝাবুঝি। হ্যাঁ দেবিদা, বাবা যখন কাশিতে যান তখন আমাকে বলে গিয়েছিলেন আপনার সঙ্গে একটা কম্প্রোমাইজ করে নিতে। সরকার মনে সেটা জানতেন না, তাই তিনি লাঠিয়াল নিয়ে I see! অথচ দেখো, আজ যদি ওখানে বিপিনকে পাঠালাম, দু চারটে খুব নিশ্চয়ই হতো। জিরে বসে মানুষ কত কিছু করে সেটাই বুঝতে পারছো। দেখুন দেবিদা, আমরা মামলা মোকদ্দমা করে মরছি আর পেট ভরছে উকিল মোক্তার পেশ কাঁদতেন। তাই আমি চাই আপোষ ঝগড়াটা মিটিয়ে ফেলুন। সুন্দর কথা বলেছো বাবাজি, ঝগড়া মেটাতে চাও, ভালো কথা, কিন্তু অলকার সম্মতি আছে তা? অলকাই হচ্ছে জমিদারির আসল মালিক। তুমি তো বাবু ফালতু লোক, ঘর জামাই। দেখুন, আমার মনে হয় অলোক আপত্তি করবে না, কারণ সে আমার স্ত্রী। বিশেষ করে বাবা যখন ঝামেলাটা মিটিয়ে নিতে বলে গেছেন। শোনো সমরেশ, এক শর্তে আমি কম্প্রোমাইজ করতে চাই। বলুন দেবিদা। জমির আমার নামে লিখে দিতে হবে, অবশ্য ন্যায্য মূল্য আমি নিশ্চয়ই দেবো, তাতে যদি তুমি সম্মত থাকো। বেশ, তাই হবে। দু একদিনের মধ্যেই সদরে গিয়ে মামলাটা তুলে নেওয়া হবে। আর জমিটা আপনার নামে। দেখো, সমরেশ বাবাজি, হুট করে কোনো কিছু করো না বাবা, তাকে তুলতে হবে। আমার মনে হয় ভেবেচিন্তে কাজ করাই উচিত। আসলে বাবু, তুমি ঘর জামাই, কেন ঘোড়াটা নিয়ে ঘাস খেতে যাচ্ছ? তুমি শ্বশুর যখন তোমাকে কিছু দিয়ে যায়নি। এই দেখো, এই বুঝলে না পারে, একেই বলে পরে ধরে পত্তারি। এক কাঠা জমির জন্য 2-10টা লাশ পড়ে যায়, তুমি এক কথা 40 বিঘে জমি ছেড়ে দিলে। আপনাদের এসব কথার অর্থ আমি বুঝি না। 5 একর জমির জন্য মামলায় যত টাকা খরচ হয় তা দিয়ে 40 একর জমি কেনা যায়। আরে বাবু, কিনাটাই বড় কথা না। তুমি বুঝতে পারছো না কিনাটা বড় কথা। থাক থাক পরে থাক, হুজুর হয়তো ভাবছেন আমরা এই দুজনে ঝগড়াটা বাঁধিয়ে দিচ্ছি। এই দেখো, আমি দুধে মিশে যাবে, আটি যাবে বাগানে, তারপর মাঝখান থেকে তুমি আমি হবো তোর মুখ। আপনারা এখানে আসুন, বলছি আপনারা যান, আমার একটু কাজ আছে। বলো,
কথা হচ্ছে? বুদ্ধি থাকলে মানুষ কি আর ঘর জামাই থাকে? অপদার্থ। এদের কথায় তুমি কিছুই মনে করো না সমরেশ, এটাই হচ্ছে এদের স্বভাব। সে আমি জানি দেবিদা, 10 বছর ধরে এদের তো আমি দেখে আসছি। তাহলে অলকার সঙ্গে কথাবার্তা বলে তুমি আমাকে খবরটা দিও। আমার কথা এতটুকু নড়চড় হবে না। অলকার উপর অন্তত সেই অধিকারটুকু তোমার আছে দেবিদা। তোমার ব্যাপারে সত্যি আমি মুগ্ধ সমরেশ। পাঁচজনের কথা শুনে তোমার উপর আমার একটা বিরূপ ধারণা জন্মে গিয়েছিল, এখন দেখছি সবই ভুল। দেখুন দেবিদা, জমিদারির মারপ্যাচ আমি কিছুই বুঝি না, তবে এটা জানি মামলার পিছনে যে টাকা খরচ হয় সেই টাকা দিয়ে দেশের অনেক উন্নতি করা যায়। এখন কোনো পরিকল্পনা আছে নাকি তোমার? আছে দেবিদা, হাজার হাজার নিরন্ন চাষি পেটের দায়ে অভাবের জ্বালায় মাথা করে হচ্ছে। পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, রোগে ঢুকছে না এতটুকু ওষুধ, সমরেশ! মাথা খোঁজবার আচ্ছাদন। সমরেশ! সরকার এদের প্রতি উদাসীন, এরাই ভরিয়ে তুলেছে এই বাংলাদেশের শস্য ভান্ডার। বাস্তবে রূপায়িত করতে আমার फोन टू देश এই স্ট্যান্ড দিয়ে শুনে যাচ্ছেন, স্ট্যান্ড দিয়ে শুনে যাচ্ছেন সরকার এদের সম্পর্কে সম্পূর্ণ উদাসীন, অথচ এরাই ভরিয়ে তুলছে বাংলাদেশের শস্য ভান্ডার। আমার স্বপ্ন বাস্তবে রূপায়িত করতে আমার সাহায্য তুমি নিশ্চয়ই পাবে সমরেশ। দেবিদা, তবে আমি চাই না সমরেশ, আমার নাম তাই সকলেই জানো। সর্বনাশী জমিটা কিনে তোমার হাতে তুলে দেবো, যদি পারো ওই অভাগা চাষিদের তুমি বাঁচাও। দেবিদা, আপনি এত মহৎ। মহত্ব নয় সমরের, মহত্ব নয়, এটা আমার কর্তব্য। দেবিদা, আমাদের কিছুতেই ক্ষমা করবে না, ক্ষমা করবে না। আমার আবালের শব্দ সফল করবার জন্য একজন সঙ্গী অন্তত আমি পেলাম। অলকা চায় না আমি চাষি মজুরদের সাহায্য করি, কিন্তু ওরা হতো মানুষ, ওদেরও তো আছে খেয়ে পড়ে বেঁচে থাকবার অধিকার, বেঁচে থাকবার অধিকার।